আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আমাদের বিদ্যাবাড়ির ধারাবাহিক আয়োজন আমার বিদ্যাবাড়ি পাবলিকেশন কর্তৃক যে সকল বই আমরা বের করেছি সেই সকল সাবজেক্টিভ বই থেকে আজকের লাইভে আপনাদের জন্য একটা বিশেষ সাবজেক্ট অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের চাকরির বাজারের জন্য যদি বলি খুবই চাহিদার একটা সাবজেক্ট হচ্ছে ইতিহাস। সেই ইতিহাস থেকে আমরা কিভাবে বইটা তৈরি করেছি এবং কিভাবে পড়লে আপনি ভালো করতে পারবেন ইতিহাস কলেজ পর্যায়ের বই, সেটা থেকে আলোচনা করার জন্য এসেছি। আপনারা সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। তার আগে বলে দিচ্ছি, ইতিহাস হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের একটা সাবজেক্ট এবং আপনাদের কলেজ পর্যায়ের জন্য প্রভাষক এবং সামাজিক বিজ্ঞান অনুষদে যে 12টা সাবজেক্ট আছে তার মধ্যে অন্যতম একটি সাবজেক্ট। এবং এই কলেজ পর্যায়ে আপনাদের 100 নম্বরের ইতিহাসের যে আমরা 100 বা 140 যেটাই হোক সেটার একটা কম্প্যাক্ট বই আমরা বের করে ফেলেছি। পাশাপাশি আপনারা যারা স্কুল পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দেবেন তাদের জন্য ইতিহাস এই বইটি দরকার আছে, কারণ এখানেও আপনার 10 থেকে 15 নাম্বার ইতিহাস থেকে এসে থাকে। সো ইতিহাসের বই দুই পক্ষে আপনারা কিনে নিতে পারেন বা ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বেসিক্যালি এটা ইতিহাস কলেজ পর্যায়ে এই সাবজেক্টিভ বইটা আপনারা কিভাবে কভার করবেন এটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। চলুন দেখি আমরা ইতিহাস এই কলেজ পর্যায়ের সাবজেক্টিভ বইটি আপনাদের জন্য কিভাবে ঠিক সাজিয়েছি এবং কি কি আছে এই বইয়ের ভিতরে এবং কিভাবে আপনি পড়লে এখান থেকে ভালো করতে পারবেন। প্রথমে আমরা ইতিহাসের যদি প্রিফেসটা থেকে দেখি, আমাদের বইগুলো সবগুলো সুন্দর সুন্দর মডেলে মোটামুটি আমাদের ডিজাইনাররা সুন্দর ডিজাইন করে তৈরি করেছেন। এর সম্পাদনায় মাইদুল ইসলাম মুকুল স্যার বরাবর মতোই আছেন এবং এছাড়াও আমি আছি এই বইটার রচনার সহযোগিতায় কাজ করেছি। আর সাফিয়া রহমান স্যার আছেন আমাদের ইতিহাস যিনি নেন এবং আমাদের মুজাহিদুল ইসলাম রয়েছেন ইনস্ট্রাক্টর। তার পাশাপাশি আমাদের একঝাঁক R&D টিম এখানে প্রত্যক্ষভাবে কাজ করেছেন এই বইটি তৈরি করার জন্য। এরপর যদি আমরা প্রিফেসের পরে যদি যাই, ফার্স্ট এডিশন এবং সেকেন্ড এডিশন আমাদের বইটা চলে এসেছে। অর্থাৎ আপনারা এখন যে বইটা অর্ডার করবেন সেটা হচ্ছে ইতিহাসের সেকেন্ড এডিশন। এটা মোটামুটি ফার্স্ট এডিশনের চেয়ে অনেক বেশি ম্যাচিউর এবং বড়, পাশাপাশি অনেক তথ্যবহুল। সো সিলেবাস যেহেতু অনেকের কাছে মনে হয় যে স্যার বই তো এতটুকু, বা অনেকের কাছে মনে হতে পারে বইয়ের পেজ কতটুকু, কিন্তু বেসিক্যালি যদি আমি সত্যিটা বলি সেটা হচ্ছে সিলেবাসের বাইরে তো যাওয়ার কোনো উপায় নেই। কারণ আমরা 49তম BCSও একটা জিনিস খেয়াল করেছি যে সিলেবাসের বাইরে থেকে তারা কোনো প্রকার প্রশ্ন করে নাই। যেহেতু সিলেবাসের বাইরে থেকে কোনো কোশ্চেন করেনি, সুতরাং যতটুকু সিলেবাস সেইটাকে যতভাবে আলোচনা করা যায় সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সো আজকে যে প্রশ্নগুলো আপনাদেরকে পড়াবো সেই প্রশ্নগুলো থেকে আপনাদের সামাজিক বিজ্ঞান থেকেও কমন পড়তে পারে এবং আপনাদের ইতিহাস থেকে তো পাবেনই। সুতরাং লাইভটা শেয়ার করে রাখতে পারেন, অথবা আপনার যারা বন্ধু আছে সামাজিক বিজ্ঞানের বা ইতিহাসের তাদেরকে আপনি মেনশন করতে পারেন। সো বইটার মূল্য আগে বলে দিচ্ছি, বইটার মূল্য হচ্ছে 310 টাকা। কত টাকা? 310 টাকা। আপনারা বইটা সরাসরি বইবাড়ি.com থেকে ক্রয় করতে পারেন। সো কারা কারা ইতিহাসের স্টুডেন্ট আছেন এবং কারা সামাজিক বিজ্ঞানের স্টুডেন্ট আছেন একটু কমেন্ট করেন, তাহলে বোঝাটা সহজ হবে যে এবং কারা কারা বইটা পড়বেন, কীভাবে পড়বেন এই বিষয়ে। সো আমরা যদি ইতিহাসের ভিতরে যাই, এই বইটার সবচেয়ে বড় এবং বৃহত্তম বৈশিষ্ট্য আমি যেটা দেখেছি সেটা হচ্ছে বইটার ভিতরে ছবির মাধ্যমে, পিকচারের মাধ্যমে বেশ কিছু তথ্যকে সুন্দর করে গুছিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ অন্যান্য বইগুলো যেরকম থাকে তার চেয়ে একটু ভিন্ন রকম বই। এখানে অনেকেই আপনারা রাষ্ট্রবিজ্ঞানীদের চেনেন না, অথবা অনেকে আপনারা ইতিহাসবিদদেরকে চেনেন না, তাদের এখানে ছবি আমরা যুক্ত করে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন রাজা সম্রাট থেকে শুরু করে যারা যারা আছেন এই ইতিহাসের ক্ষেত্রে আপনাদের সিলেবাসে সবগুলোর ছবি আমরা এখানে সংযুক্ত করার চেষ্টা করেছি। ওকে, একজন কমেন্ট করেছেন আশিক উজ্জামান আকাশ ভাই যে স্যার আমি বিদ্যাবাড়িতে পড়াশোনা করে ব্যাংকার হয়েছি। থ্যাংক ইউ, আপনাকে অভিনন্দন, ধন্যবাদ প্রিয় বিদ্যাবাড়ি। আশিকুজ্জামান আকাশ ভাই আপনাকেও ধন্যবাদ, আপনার এই জার্নিতে বিদ্যাবাড়ি আপনার সাথে ছিল এবং আপনি সাকসেস হওয়ার জন্য। এরপর আমরা যদি সূচিপত্রের দিকে তাকাই, দেখেন সূচিপত্রে আপনাদের কিভাবে সাজানো হয়েছে। আপনারা অন্যান্য বই থেকে, আমি প্রায় সময় বলি যে আপনারা অন্যান্য বই থেকে কেন এটা বেশি প্রিফার করবেন বা এটা কেন পড়বেন। দেখেন আমাদের সূচিপত্র থেকে শুরু করে বিস্তারিত যে তথ্যগুলো আছে এগুলো অন্যান্য বই থেকে একটু ভিন্ন। কেন? এগুলোকে অ্যানালাইসিস করে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে যাতে আপনাদের ভবিষ্যতের জন্য এটা কাজে লাগে। সো আমরা যদি দেখি সূচিপত্রের ক্ষেত্রে প্রথমে আমরা আপনাদের সিলেবাস অনুযায়ী প্রথমে দেওয়া আছে পাল বংশ বা পাল ডাইনেস্টির কথা বলা আছে। সো পাল বংশে বাংলার নিজস্ব সাম্রাজ্য, তারপরে পাল বংশ থেকে যা যা তথ্যগুলো আপনাদের দেওয়ার মতো লাগে
সেগুলো তো এখানে দেওয়ার চেষ্টা করেছি। তার পাশাপাশি আমরা যেটা করেছি যে এই তথ্যের পাশাপাশি আরও যদি বেসিকলি যে তথ্যগুলো এটার সাথে ইনভলভ এগুলো থেকে আসতে পারে সেই তথ্যগুলো যুক্ত করার চেষ্টা আমরা করেছি। সো দেখেন, পাল রাজবংশ বাংলার নিজস্ব সাম্রাজ্য। মাৎস্যনায়ের কথা আপনারা সবাই জানেন যে পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছগুলো গিলে খায় সেটাকেই বলা হয় মাৎস্যনায়। সো আজকের সাবজেক্টটা কিন্তু ইতিহাস হতে পারে, বাট আপনারা যারা সাধারণ জ্ঞান যে কোনো জেনারেল থেকে যে কোনো সাবজেক্টের জন্য পরীক্ষা দেবেন সবার জন্য গুরুত্বপূর্ণ, কেননা এখানে সাধারণ জ্ঞানের পার্টটা বেশি, অর্থাৎ সাধারণ জ্ঞানে ইতিহাসের বেশি পার্ট থাকার কারণে যেমন পাল বংশ সাধারণ জ্ঞানও আছে, আবার আপনাদের ইতিহাসেও আছে। সুতরাং আপনাদেরও জন্য উপকার হবে যারা সাধারণ জ্ঞানের পরীক্ষা বা যারা এনটিআরসির যে কোনো সাবজেক্ট থেকে পরীক্ষা দেন না কেন, এটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকের এই ক্লাসটা, কারণ এখানে বেশ কিছু প্রশ্ন আমি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোই পড়াবো। তারপর আসেন রাজা গোপালের আবির্ভাব এবং শাসনকাল। মহান শাসকগণ, বাংলায় মৌর্য সাম্রাজ্য, মেগাস্থেনিসের ইন্ডিকা, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, সম্রাট অশোক, মৌর্য শাসন ব্যবস্থা। এরপর আসেন গুপ্ত যুগে, যদি আমরা দেখি গুপ্ত যুগকে বলা হয়ে থাকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ, তাই না? প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়, ভারতের ইতিহাসের স্বর্ণযুগ। গুপ্ত বংশের উত্থান, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য, বুধগুপ্ত, পরবর্তী গুপ্ত রাজবংশের পতন। অতিরিক্ত সংযুক্তি, দেখেন এই যে বলেছিলাম একটু আগে যে আপনাদের জন্য আমরা প্রত্যেকটা তথ্যের সাথে অতিরিক্ত কিছু সংযুক্ত করে দিয়েছি। অতিরিক্ত সংযুক্তির মধ্যে আমাদের সিলেবাসের বাইরে আপনাদের এগুলো কি করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। এই যে এটা দেখেন, গৌর শাসন, রাজা শশাঙ্ক, হর্ষবর্ধনের সম্পর্ক, প্রাচীন বাংলার পর্যটকরা, এগুলো হচ্ছে আপনাদের তথ্যের মধ্যে ছিল না, অর্থাৎ আপনাদের সিলেবাসে এটা মেনশন করা ছিল না, কিন্তু আমরা অতিরিক্ত হিসেবে এগুলো আপনাদের কাছে সংযোজন করে দিয়েছি যাতে এখান থেকেও আপনারা প্রশ্ন কমন পান বা এখান থেকে যদি কোনোভাবে যেন পিছলে না যান। ঠিক আছে? সো আপনারা কোন কোন সাবজেক্টের একটু কমেন্ট করেন, যারা আমার লাইভটা দেখতেছেন কোন কোন সাবজেক্ট থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন। আমি আপনার সাবজেক্ট ব্যাপারে কথা বলবো বা সাবজেক্ট ব্যাপারে যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, আপনারা কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বলে দেওয়ার জন্য। তাহলে এই যে অতিরিক্ত সংযুক্তি হিসেবে এটা আপনারা দেখতে পারেন, এগুলো কিন্তু আবার বলে দিচ্ছি সব কয়টাই সাধারণ জ্ঞানের তথ্য। সাধারণ জ্ঞানে আপনারা যা পড়েন, সাধারণ জ্ঞানের পুরো বইটা জুড়েই সাধারণ জ্ঞানের তথ্য রয়েছে। সো আমরা এটাকে ওই হিসেবে গুরুত্ব দিয়ে পড়বো। অর্থনীতি সাবজেক্ট থেকে এসেছে একজন জান্নাতুন নিসা। আচ্ছা, জান্নাতুন নিসা অর্থনীতি হলেও সমস্যা নেই, আপনার এটা এক পাশে সাধারণ জ্ঞানের কাজ করবে, আরেক পাশে সামাজিক বিজ্ঞানে যদি আপনি পরীক্ষা দেন সেটার জন্য কাজ করবে। তারপর আসেন বাংলায় মুসলিম শাসন। বাংলায় মুসলিম শাসনের মধ্যে ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বাংলা বিজয়, হোসেন শাহী বংশ, বারো ভূঁইয়া, ইশাখা মুশাখা, শায়েস্তা খান, নবাব মুর্শিদ কুলি খান, তথ্য বিস্তারিত দেওয়া আছে। লিপি রানী রায় ইতিহাস, আপনি বইটা নিয়েছেন কি? নিয়ে থাকলে একটু কমেন্ট করেন। সো তথ্য বিস্তারিত দেওয়া আছে। আমি যদি বলি এই ইতিহাসের এই বইটা থেকেই আপনি যদি এই বইটা যদি কিনেন, আপনি জেনারেল নলেজের আপনার যেমন আমরা সাবজেক্ট আমরা ধরি না, সাধারণ জ্ঞানের প্রাচীন যুগ শেষ হবে, মধ্যযুগ শেষ হবে, আধুনিক যুগ শেষ হবে, অর্থাৎ ইতিহাসের যে পার্টটা পুরোটা আছে এই জেনারেল নলেজের পুরো পার্ট এখানে বিস্তারিত দেওয়া আছে। যদি কেউ মনে করেন যে সাধারণ জ্ঞানের জন্য এটা পড়বেন, কোনো সমস্যা নেই। আপনার সাধারণ জ্ঞানকে রিচ করার জন্য এই বইটা খুবই দরকার, এবং আপনি এখান থেকে সাধারণ জ্ঞানের প্রাচীন যুগ পাবেন, মধ্যযুগ পাবেন, এরপর আধুনিক যুগ পাবেন, এবং এখানে মুক্তিযুদ্ধ পর্যন্ত আছে। অর্থাৎ একটা কম্প্যাক্ট প্রস্তুতি নেওয়ার জন্য ইতিহাস বই কোনোভাবেই আমার মনে হয় না যে এখানে আপনার কম কোনো তথ্য আছে। দেখেন শেষ পর্যন্ত এটা মুক্তিযুদ্ধ এবং সংবিধান পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ সাধারণ জ্ঞানের 70% কাভার করবে এই ইতিহাস বইটা। সাধারণ জ্ঞানের, আপনারা বিশ্বাস হচ্ছে কি না জানি না, সাধারণ জ্ঞানের 70% কাভার করবে এই বইটা। যারা ইতিহাস সাবজেক্টের না তারাও যদি এটা পড়েন নিয়ে, আপনার সাধারণ জ্ঞানে কোনো সমস্যা হবে না, কারণ এখানে বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে। সাধারণ জ্ঞানে যেরকম বিস্তারিত থাকে না, এখানে বিস্তারিত দেওয়া আছে। ওখানে তো আপনারা শুধু এমসিকিউ পড়েন, ছোট ছোট পার্ট থাকে, বাট এইখানে তথ্যগুলোকে বিস্তারিত আলোচনা করা আছে। দেখি আমরা আসলে আপনাদের উপকার হয় কিনা সাধারণ জ্ঞানের জন্য, আমরা ভিতরে ঢুকলেই সেই ব্যাপারে বুঝতে পারবো। এরপর দেখেন সাধারণ জ্ঞানে আর কি কি আছে আপনাদের। ভাষা আন্দোলন আছে, এখানে ভাষা আন্দোলন আছে, ভাষা আন্দোলন থেকে বিস্তারিত তথ্যগুলো পাবেন। তারপর সাধারণ জ্ঞানে মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য আপনি পাবেন। তারপরে যদি আমরা দেখি আপনাদের কি আছে, সংবিধান আছে, অর্থাৎ সংবিধান পর্যন্ত একটা আমাদের এখানে যে কোর্সগুলো হয় সেখানে 1 থেকে 5 নম্বর ক্লাস পর্যন্ত আপনাদের সব তথ্য এখানে দেওয়া আছে। হ্যাঁ, অর্থনীতি বই পাওয়া যাবে, অর্থনীতি বই অলরেডি আমাদের বাজারে আছে, আপনারা অর্ডার করতে পারেন। সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান বইয়ে আমরা গতকালও লাইভ নিয়েছিলাম, সমাজবিজ্ঞান বই আছে, আপনারা অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। সো সমাজবিজ্ঞান হন বা যে বিজ্ঞান হন, আপনার এখানে কিন্তু দিন শেষে আমি বলে দিচ্ছি যে সাধারণ জ্ঞান থেকে শুরু করে ইতিহাস সকল কিছুর জন্য এই বইটা আপনার দরকার। এবার আসেন আমরা কিভাবে বইটা সাজিয়েছি, একটু প্রিফেসটা দেখার চেষ্টা করি। প্রথমে দেখেন, পাল রাজবংশ বাংলার নিজস্ব সাম্রাজ্য।
আমরা সবাই জানি যে প্রথমত আমাদের যখন প্রাচীন যুগের ছিল সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে আমাদের মৌর্য যুগের শাসক কী হয়, আবির্ভাব হয়। মৌর্য যুগের পরে পরে আমরা সবাই দেখেছি গুপ্ত যুগের আবির্ভাব হয়। গুপ্ত যুগের যখন সেখানে ছিলেন আমরা দেখেছি প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। তারপরে আমরা দেখি গুপ্ত যুগের পরে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে গৌড় বংশ, রাজা শশাঙ্ক থেকে শুরু করে যারা ছিলেন তাদের আবির্ভাব হয়। এবং এরপরেই ভারতের এক মহা এক বিপত্তি ঘটে, সেটা হচ্ছে কোনো শাসককে পাওয়া যাচ্ছিল না। 100 বছরের মতো পুরো ভারত জুড়ে কোনো শাসক ছিল না। এই সময়টা বড় বড় যারা জমিদার শ্রেণী ছিল, বড় বড় রাজা ছিল, বড় বড় জমিদার শ্রেণী বা ধনিক শ্রেণী যারা ছিল, তারা ছোট রাজাদের বা ছোট ছোট জমিদারদেরকে শোষণ করা শুরু করে। শোষণ করে তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে শোষণ করে তারা বিভিন্ন সুবিধাগুলো নিতে থাকে। ঠিক যেমন পুকুরের বড় মাছগুলো ছোট মাছগুলোকে গিলে খায়, তাই না? পুকুরে বড় মাছ ছোট মাছকে সবসময়ের জন্য দেখবেন গিলে খায়। এই যে পুকুরের বড় মাছ ছোট মাছগুলোকে গিলে খাইলে যে পরিস্থিতি তৈরি হয় সেটাকে বলা হয় মাৎস্যনায়। আর এই জন্য পুকুরের বড় মাছ যেহেতু ছোট মাছগুলো গিলে খায়, মানে বড় রাজারা যেহেতু ছোট রাজাদের গিলে খায়, এই জন্য এটাকে মাৎস্যনা হিসেবে অভিহিত করা হয়েছে। এটা 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত 100 বছরের মতো এই মাৎস্যনায় যুগ ছিল। আর মাৎস্যনায়ের পরে যেহেতু বাংলার ইতিহাসের প্রথম রাজবংশ, প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ, বংশানুক্রমিক রাজবংশ, সবচেয়ে বড় রাজবংশ, সেই আবির্ভাবটা ঘটে কার মাধ্যমে? রাজা গোপাল পালের মাধ্যমে। এই জন্য আপনাদের ইতিহাসে এই রাজা পাল ডাইনেস্টি থেকে বা পাল রাজবংশ থেকেই তথ্যগুলো আগে দেওয়ার চেষ্টা করেছে, তারপর আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকেছে। সো এই জন্য আমরা পাল থেকে শুরু করব। তাহলে যখন পুকুরের বড় মাছগুলো ছোট মাছগুলো গিলে খায় তখন একটা অরাজক পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আর এই অরাজক পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এটাকেই বলা হয় ইতিহাসে কি? মাৎস্যনায়। মাৎস্যনায়ের পরেই মূলত পাল বংশের আবির্ভাব হয় এবং রাজা গোপাল পালের মাধ্যমে আমরা দেখতে পাই সবচেয়ে বড় রাজবংশ পাল বংশ চলে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাল বংশের যারা রাজা ছিলেন ওই সময় তাদের প্রতীকী ছবি এখানে নেওয়া হয়েছে। প্রতীকী ছবির পাশাপাশি তারা কত থেকে কত সাল পর্যন্ত শাসন করেছেন সেটাও নেওয়া হয়েছে। অর্থাৎ দেখেন তো আপনার সাধারণ জ্ঞানের মধ্যে কি এটা চলছে না? সাধারণ জ্ঞানের অংশ না এটা? যারা সাধারণ জ্ঞান পড়েন এটা কিন্তু আপনাকে ম্যান্ডেটরি পড়তে হয় এবং এখান থেকে একটা প্রশ্ন কমন পান। সো এই জন্য সাধারণ জ্ঞানের জন্য আজকের লাইভটা গুরুত্বপূর্ণ। যারা যে কোনো পরীক্ষা দেন না কেন, যে কোনো সাবজেক্ট থেকে দেন না কেন, কোনো সমস্যা নেই। সো মাৎস্যনা এবং পাল বংশের উত্থান হলো। পাল বংশের পরে আমরা পাল বংশে এই যে দেখেন মাছের একটা ছবি দেওয়া হয়েছে যে বড় মাছ যখন ছোট মাছকে গিলে খাচ্ছে। বইয়েতেও কিন্তু আমাদের হুবহু এই ছবিটা আছে। অর্থাৎ আমি যা এখানে আপনাদের দেখাচ্ছি বইয়ের মধ্যে থেকেই দেখাচ্ছি। আগে বলে দিয়েছি ইতিহাসটা এমনভাবে তৈরি করা হয়েছে ইতিহাস বই যে এখানে মূলত আপনাদের বোঝার মতো করে যাতে বুঝতে পারেন সেই তথ্যগুলো ইনক্লুড করেছি। দেখেন এই যে বড় মাছ ছোট মাছকে গিলে খাচ্ছে, অর্থাৎ পুকুরের বড় মাছগুলো যখন ছোট মাছকে গিলে খায় সেটাকেই বলা হয় মাৎস্যনায়। আর এই যে মাৎস্যনায় কি, মাৎস্যনায় অর্থ কি, ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল মাৎস্যনায়ের, সুন্দর করে আমরা আলোচনা করে দিয়েছি। বাংলার ইতিহাসে 7ম শতাব্দীতে রাজা শশাঙ্কের মৃত্যুর পর, রাজা শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 637 খ্রিস্টাব্দ থেকে 8ম শতাব্দীর মাঝামাঝি 750 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মাৎস্যনায়ের যুগ বলা হয়। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কোনো শক্তিশালী কেন্দ্রীয় শাসন ছিল না। ফলে 100 বছর ধরে রাজ্যে চরম বিশৃঙ্খলা, সংঘাত এবং অরাজকতা বিরাজ করতে থাকে। ইতিহাসে এটাকে বলা হয় মাৎস্যনায়। মাৎস্যনায়ের বেশ কিছু তথ্য এখানে আমরা দিয়েছি, মাৎস্যনায়ের বৈশিষ্ট্যগুলো আমরা দিয়েছি, মাৎস্যনায়ের অবসানগুলো আমরা দিয়েছি। এই বাংলার মানুষ এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ হয়। তারা কোনো এক বংশানুক্রমিক যুদ্ধের পরিবর্তে নির্বাচনের মাধ্যমে গোপাল পাল নামক এক সামন্ত নেতাকে রাজপদে আসীন করেন। যদিও গোপাল পালের আবির্ভাব নিয়ে বেশ কিছু মিথ আছে বা তথ্য আছে, তবে বাস্তবিক ক্ষেত্রে গোপাল পাল হচ্ছে একজন সামন্ত রাজবংশ থেকে একজন কে আসেন রাজপদে আসন করেছেন সামন্ত নেতাকে। মাৎস্যনায়ের পরে আমরা যেটা দেখতে পারি পাল বংশের প্রতিষ্ঠা নিয়ে তারপর আমরা যেভাবে দেখছি যে পাল বংশ যেভাবে আসলো বা গোপালের নির্বাচন নিয়ে কথা বলা হয়ে থাকে, যে এখানে বেশ কিছু মিথ আছে, মিথগুলো আমরা এখানে দেইনি। রাজা গোপালের আবির্ভাব এবং তার শাসনামল দেখেন এখানে ছবি আকারে আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে রাজা গোপাল ঠিক কীভাবে আসলো পাল বংশে, তার আবির্ভাব নিয়ে এখানে আমরা পুরো আলোচনা করেছি, তার পরিচয়, তার রাজ্যাভিষেক, তার সাফল্য। পরে আমরা দেখব রাজা পাল বংশের মহান যে শাসকগণ আরগুলো ছিল। এখানে দেখছেন ধর্মপালের প্রতীকী ছবি একটা নেওয়া হয়েছে। ধর্মপাল সম্পর্কে আপনাদের পরীক্ষায় জিকেতে প্রশ্ন আসে যে
পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম হচ্ছে ধর্মপাল। তারপরে এইভাবে আসে সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেছেন রাজা ধর্মপাল। আপনারা যারা যে কোনো বই যদি সংগ্রহ করে থাকেন, এখানে যারা লাইভ দেখতেছেন তারা একটু কমেন্ট করবেন বইটা আপনার কাছে কেমন লেগেছে। যে কোনো সাবজেক্টের বই যদি আপনি সংগ্রহ করে থাকেন এখন, সেখান থেকে একটু কমেন্ট করেন, দেখি আপনাদের কাছ থেকে একটু শুনি যে আমাদের যে বইগুলো আপনি কিনেছেন, বইটা পড়েছেন অবশ্যই, পড়ে দেখেছেন অবশ্যই। তো আমি আশা করব যে বইটা কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। ভালো খারাপ কোনো সমস্যা নেই, একেবারে ফ্রাঙ্কলি আপনারা কমেন্ট করতে পারেন, আমি দেখতে চাচ্ছি। সো রাজা ধর্মপাল সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা দিয়েছি, কিভাবে কি হলো রাজা ধর্মপালের পরে রাজা দেবপালের ব্যাপারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার ছবি আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। ছবি বলতে প্রতীকী ছবি, এগুলো তৎকালীন সময় তো কারো ছবি আসলে ওভাবে পাওয়ার মতো না। তারপরে আসেন মহেন্দ্র পাল ও বিগ্রহপাল, নারায়ণ পাল, প্রথম মহিপালের কথা বলেছি। আমাদের এখানে রাজা প্রথম মহিপাল থেকে প্রশ্ন 2-1টা আসে, তারপরে দ্বিতীয় মহিপাল থেকেও প্রশ্ন আসে। দ্বিতীয় মহিপাল থেকে আপনাদের যে প্রশ্নটা আসে বা সাধারণ জ্ঞানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ হয় কার আমলে? কৈবর্ত বিদ্রোহ হয় রাজা দ্বিতীয় মহিপালের আমলে। আর এরপরে আমরা দেখেন রামপালকে দিয়েছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নাম যেটা আমরা শুনেছেন, এই রামপালের নামকরণে সেটা হয়েছে কৈবর্ত বিদ্রোহতে তিনি দমন করেন কে? রাজা রামপাল। তারপরে আসেন পাল শাসনের সাংস্কৃতিক অর্জনগুলো কী কী ছিল, এটা নিয়েও আমরা এখানে আলোচনা করেছি। অর্থাৎ পাল রাজবংশের যা কিছু দরকার একটাও আমরা এখানে বাকি রাখি নাই। আবার বলে দিচ্ছি, আমাদের ইতিহাস বই বাজারে চলে এসেছে, খুবই ভালো একটা বই। আমার কাছে মনে হয় আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে প্রচুর তথ্য আছে, পাশাপাশি এখানে ছবির মাধ্যমে আপনাদেরকে শেখানোর একটা ব্যবস্থা আছে। সো ইতিহাস বই মাত্র 310 টাকায় আপনি বইবাড়ি.com থেকে বইটা সংগ্রহ করতে পারেন। সো এখানে দেখেন কৈবর্ত বিদ্রোহ, অভ্যন্তরীণ বিদ্রোহ থেকে শুরু করে যা যা কিছু আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং সবার শেষে আপনাদের জন্য এখানে একটা কী করেছি, ম্যাপের ব্যবস্থা করেছি। চলুন দেখি আমরা আমাদের যে প্রকাশনীর বইগুলো আছে সেই বইগুলো আপনারা কিভাবে ঠিক অর্ডার করবেন। অনেকের মধ্যে এটা কনফিউশন আছে যে স্যার কীভাবে বইগুলো অর্ডার করব। বইগুলো অর্ডার করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, আমাদের যে কোনো ক্রোম ব্রাউজার থেকে আপনি কি করবেন, বইবাড়ি.com সার্চ করবেন। কিসে? বইবাড়ি.com-এ আপনি সার্চ করবেন। বইবাড়ি.com-এ যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে লেখা আছে বিদ্যাবাড়ির বই। কি লেখা আছে? বিদ্যাবাড়ির বই। এই বিদ্যাবাড়ির বইয়ে যদি আপনি ক্লিক করেন, দেখেন আমাদের বাজারে যে যে বইগুলো এখন পর্যন্ত রানিং আছে বা চলতেছে সেই বইগুলো এখানে সুন্দর করে সাজানো আছে। প্রথমে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এরপর হচ্ছে অর্থনীতি। একটু আগে একজন বললেন যে স্যার অর্থনীতি আসছে কিনা, হ্যাঁ অর্থনীতি বই প্রি অর্ডার চলছে, আপনি অর্থনীতি বই অর্ডার করতে পারেন, সমস্যা নেই। এরপর দেখেন ইসলাম শিক্ষা, সহকারী মৌলভী, গণিত, সমাজবিজ্ঞান, আরবি প্রভাষক, তারপর হচ্ছে জীববিজ্ঞান, বাংলা, উদ্ভিদবিদ্যা, ইংলিশ। এরপর আমরা যদি দেখি ইংলিশ বা স্কুল এবং কলেজ উভয় আছে, ইসলাম শিক্ষা স্কুল এবং কলেজ উভয় আছে, বাংলা স্কুল এবং কলেজ উভয় আছে। এরপর রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস এবং আমাদের বিদ্যাপীঠের অন্যান্য বইসমূহ। এছাড়া আপনি ইতিহাস যে বই আমি আজকে দেখাচ্ছি, এটাকে অর্ডার করার জন্য ইতিহাস বইয়ের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি ইতিহাসের প্রিফেসে নিয়ে যাবে। দেখেন বইটার মূল্য হচ্ছে মাত্র 310 টাকা। এরপর আপনি যদি একটা বা দুটা যে কটা অর্ডার করেন না কেন, এখানে অর্ডার নাও বাটনে ক্লিক করবেন। অর্ডার করুন ক্লিক করার পর দেখবেন এখানে প্রিফেস সহ চলে এসেছে। এরপর আপনি একটা মানে কি বলবো, মানে ব্রাইট কালার দেখবেন মোটামুটিভাবে। এই কালারের মধ্যে ক্লিক করলে আপনি কি পাবেন, ফোন নম্বর, বিকল্প ফোন নম্বর, নাম, অ্যাড্রেস এবং কোথায় নেবেন, ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে, এটা সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনি জাস্ট আপনার অর্ডারটা করলেই আপনার বাড়িতে বই চলে যাবে। এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আরও 1189 টাকা কেনার পর পাবেন ফ্রি ডেলিভারি। অর্থাৎ আপনি যদি 1000 টাকার বই কেনেন তাহলে আমাদের এখান থেকে ফ্রি ডেলিভারির ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে। এভাবে আপনারা বইটা অর্ডার করলে আপনার এখানে কুরিয়ারে চলে যাবে, আপনাকে বাসায় গেলে ফোন দিবে এবং কুরিয়ার থেকে আপনি নিয়ে আসবেন, অথবা হোম ডেলিভারির ব্যবস্থাও তারা করে থাকে। এরপর আমরা দেখি এই বইটাতে আপনাদের জন্য আমরা শেষে কি করেছি, একটা করে পার্ট শেষে দেখেন কি করেছি। এক কথা উত্তরের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? রাজা গোপাল। মাৎস্যনায় শব্দের আক্ষরিক অর্থ কি? মাছের আইন বা বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়া। মাৎস্যনায় কোন সময়কালকে নির্দেশ করে? 650 থেকে 750। গোপাল কিভাবে রাজা নির্বাচিত হন? গোপালের পিতার নাম কি? এরপর আসেন ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম কি? গর্গ। ধর্মপাল কত বছর রাজত্ব করেন? 40 বছর। ধর্মপালের স্ত্রীর নাম কি ছিল?
রন্না দেবী রাষ্ট্রকূট রাজকন্যা যেটাকে বলা হয়। তারপরে আছেন ধর্মপাল কবে সিংহাসনে বসেন, অর্থাৎ পাল বংশের বিস্তারিত তথ্যগুলো আমরা এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা এখানে করেছি। সো এটা এই জন্য বললাম, দেখেন সাধারণ জ্ঞানে আপনাদের এই তথ্যগুলো কিন্তু আছে। চলুন আমরা এই এক কথা উত্তরের পরে আপনাদের জন্য আর কি সাজিয়েছি এই বইটাতে একটু দেখানোর চেষ্টা করি। এক কথা উত্তর আমরা এখানে 100টার মতো দিয়েছি। 100টার পরে আপনাদের জন্য যেভাবে আপনাদের পরীক্ষাটা এবার অনুষ্ঠিত হবে সেই অনুষ্ঠিত হওয়ার মতোই করে আপনাদের এখানে অতি গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, তো এখানে দেখেন পাল বংশের প্রতিষ্ঠাতা কে। আমরা উত্তরগুলো এই পাশে একটু দিয়ে রেখেছি এই জন্যই যে যদি আপনারা মনে করেন যে আপনি এখান থেকে পড়বেন না, আপনি স্কেল দিয়ে সুন্দর করে ঢেকে রাখবেন। স্কেল দিয়ে সুন্দর করে ঢেকে রাখলেও আপনি কি করতে পারবেন, সেখান থেকে পড়ে আপনি উত্তর করতে পারবেন। দেখেন পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল। মাৎসনায় বলতে কি বোঝানো হয়, এখানে বলেছে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে। এরকম করে আমরা এক কথা উত্তর আপনাদের জন্য এখানে 100টার মতো আয়োজন করেছি। অর্থাৎ একটা টপিক শেষে আপনার যেটা হবে, আপনি একটা টপিক্সের পরে 100টা পাবেন এক কথা উত্তর, 100টা পাবেন এমসিকিউ টাইপ। সো 100, 200 প্রশ্ন একটা টপিক্স থেকে যদি আপনি শেষ করেন, আমাদের টপিক্স কিন্তু এখনও শেষ হয়নি, অন্য সাম্রাজ্য চলে এসেছে। সো এরপরে যদি আপনি শেষ করেন দেখবেন আপনার আর এখান থেকে কোনো প্রশ্ন থাকার মতো নয়। অর্থাৎ ইতিহাস থেকে আমার মনে হয় না আর কোনো প্রশ্ন আপনার বাকি থাকবে। এবার আমরা দেখি যারা আছেন যে কোনো সাবজেক্টেরে থাকেন না কেন আপনাকে কিন্তু সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হবে। দেখি আপনাদের সবার হয়ে একটা প্রশ্ন দেখি আমি এখান থেকে ধরি, কোনো পারেন কি না পারেন। এই যেমন কোন পাল রাজার রাজত্বকালে নালন্দা মহাবিহার আগুন লেগেছিল এবং তিনি তার সংস্কার করেছিলেন। এটা কিন্তু আপনাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন। দেখি উত্তর করেন, কেউ উত্তর করতে পারেন কি না পারেন। তারপর দেখেন পাল প্রশাসন ব্যবস্থায় 10 গ্রামিক পদের কাজ কি ছিল। এগুলো প্রত্যেকটাই আপনাদের সাধারণ জ্ঞানের পড়া, অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে এই পড়াগুলো আপনি পড়েন বা পড়ে থাকেন। এগুলো আমরা ইতিহাসের মধ্যে যেহেতু এগুলো আছে এগুলো আমরা দিয়ে রেখেছি। দেখি এই দুটা প্রশ্ন বা একটা প্রশ্ন উত্তর দিতে পারেন কিনা। যারা লাইভ দেখতেছেন একটু দেন দেখি, যারা লাইভ দেখতেছেন এখানে। হ্যাঁ, বাংলা পাওয়া যাবে, বাংলা দুটোই আছে, স্কুল কলেজ দুটোই এখানে রয়েছে আমাদের এখানে। যারা যারা লাইভ দেখতেছেন এই দুটা প্রশ্নের উত্তর করেন, পারেন অথবা না পারেন আমি দেখতে যাচ্ছি। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, কোনটা হবে। 1 নম্বর হচ্ছে কোন পাল রাজার রাজত্বকালে নালন্দা মহাবিহারে আগুন লেগেছিল এবং তিনি তার সংস্কার করেছিলেন। এটা হচ্ছে ধর্মপাল, প্রথম মহিপাল, দেবপাল, তৃতীয় বিগ্রহপাল। আরেকটা হচ্ছে পাল শাসন আমল প্রশাসন ব্যবস্থা 10 গ্রামিক পদের কাজ কি ছিল। একটা উত্তর করেন দেখি পারেন কিনা পারেন। সবাই যারা লাইভ দেখতেছেন সবার জন্য এটা সাধারণ জ্ঞানের অংশ, সাধারণ জ্ঞানের পাঠ। যদি একজন পারেন, একজন পারলেও আমি ভাববো যে আপনারা এটা পড়াশোনা করেছেন। তারপর দেখি এই 10টা প্রশ্ন আমরা দিয়েছি, এটা কি হিসেবে আপনাদের মডেল টেস্ট হিসেবে। এই মডেল টেস্ট যারা ভালো করবেন তাহলে বুঝে নেবেন যে আপনার পরীক্ষার প্রস্তুতি মোটামুটি ভালো আছে। অর্থাৎ আপনি একটা টপিক শেষ করার পরে আপনি যদি মডেল টেস্টে যান, মডেল টেস্টে গিয়ে আপনি দেখবেন যে আপনার 10টা প্রশ্ন দেওয়া আছে। 10টা প্রশ্ন উত্তর যদি আপনি 10টা থেকে 8টা বা 7টা পান তাহলে ধরেই নিতে পারেন এই 8টা বা 7টা সাবজেক্ট মানে প্রশ্নের মধ্যে আপনার মোটামুটি প্রস্তুতি হচ্ছে 60 থেকে 70%। কিন্তু আপনি যদি না পান, এগুলো আমরা প্রশ্নগুলো একটু কঠিন করে দিয়েছি এই জন্যই যে যাতে আপনারা এটা থেকে পড়ে কঠিন প্রশ্নগুলোর উত্তর করতে পারেন। সো যদি না পারেন তাহলে বুঝে নেবেন যে আপনার সাবজেক্টের প্রস্তুতি কম। এটার মূল্য হচ্ছে মাত্র 310 টাকা। এই বইটার মূল্য কত? মাত্র 310 টাকা। আপনারা চাইলে বইবাড়ি.com, একটু আগে আমি দেখিয়ে দিয়েছি, বইবাড়ি.com থেকে টয়া মল্লিক, বইবাড়ি.com থেকে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। এরপর দেখেন এই 10টা প্রশ্ন উত্তর দেওয়ার পরে আমরা উত্তরগুলোকে আবার যেটা করেছি আপনাদের জন্য প্রত্যেকটা উত্তরের সাথে আবার ব্যাখ্যা দেওয়ার ব্যবস্থা করেছি। আবার বারবার বলি, প্রত্যেক দিনে বলি যে বাংলাদেশে অন্যান্য বইগুলো, অন্যান্য প্রকাশনের বইগুলো আপনি ভালো করে একটু দেখেন যে আমাদের মতো করে এত স্ট্যান্ডার্ড করে কেউ সাজিয়েছে কিনা। ভালো করে খেয়াল করে দেখেন, এরকম কিন্তু পাবেন না। আমরা সুন্দর করে বইগুলো সাজানোর চেষ্টা করেছি যাতে শিক্ষার্থীরা এই বইয়ের বাইরে ওইভাবে আর বাইরের বই, অন্যান্য বই যেন না পড়তে হয়, সেজন্য আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা তথ্যকে ইনক্লুড করে দেওয়ার জন্য। সো এখানে ব্যাখ্যা সহ আমরা উত্তর করার চেষ্টা করেছি। ব্যাখ্যা দিয়েছি 10টা প্রশ্নের, ব্যাখ্যাতেই আপনি অ্যাটলিস্ট 50-60টা প্রশ্ন পাবেন। তারপরে পাল বংশের পরে আমরা কি প্রথমে আবার আপনাদের সিলেবাস অনুযায়ী মৌর্য সাম্রাজ্যে চলে এসেছি। মৌর্য সাম্রাজ্যের ছবি আমরা ইনক্লুড করেছি। রাজা শশাঙ্ককে, সম্রাট অশোককে আমরা যোগ করে দিয়েছি। এখানে দেখেন এই যে রাজা অশোক এবং কৌটিল্যের অর্থশাস্ত্রের যে ব্যাপারটা বলা হচ্ছিল, কৌটিল্যের অর্থশাস্ত্র নিয়ে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে, সেই ছবিগুলো অ্যাড করেছি। এবং সবার শেষে আমি যেটা বললাম
আপনাদের জন্য বইয়ের সবার শেষে এগুলোতে দেখেন সচরাচর যদি বলি আপনাদের মুক্তিযুদ্ধ পাঠ থেকে এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না। মুক্তিযুদ্ধ পাঠটা যদি আমি একটু যাই, যে মুক্তিযুদ্ধ পাঠে আপনাদের জন্য কি আলোচনা করা হয়েছে, আমরা কিভাবে এটা আলোচনা করেছি। দেখেন মুক্তিযুদ্ধ পাঠে প্রত্যেকটা তথ্য এত সুন্দর করে আলোচনা করে দেওয়া হয়েছে যে আপনি যদি এখান থেকেই পড়ে ফেলেন আর আপনার বাইরের কোনো তথ্য পড়ার দরকার হবে না। অর্থাৎ মুক্তিযুদ্ধ এখান থেকে পড়লে আপনার অন্য কোনো বই পড়ার দরকার হবে না, এখান থেকে আশা করি সব আপনি পেয়ে যাবেন। সো মুক্তিযুদ্ধ পাঠটা আমি বের করতেছি, একটু সময় দেন। সংস্কার জাতীয়তাবাদের পরে আমরা যদি দেখি ভাষা আন্দোলন চলে আসছে, 47-এর বাংলা বিভক্তি, এর পরে পরে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন থেকে যদি আমি শুরু করি বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষেত্রে, এই বাংলাদেশ অভ্যুদয় দেখেন ভাষা আন্দোলনের যেটা আমরা ভাষা শহীদদের পরিচয়ের কথা এখানে সুন্দর করে আমরা ছবি আকারে দেওয়ার চেষ্টা করেছি। ভাষা শহীদরা তাদের ছবি কে কেমন দেখতে সেটাও আমরা এখানে কি করেছি, ইনক্লুড করে দিয়েছি। সো ভাষা শহীদকে আপনারা দেখতে পাচ্ছেন। ভাষা শহীদদের পরে পরে ভাষা শহীদদের প্রত্যেকজনের নাম, পেশা, তাদের বাড়ি, জন্মস্থান কোথাও এমন পাওয়ার সম্ভাবনা নেই, একমাত্র আমরা এটা ইনক্লুড করার চেষ্টা করেছি আপনাদের জন্য। প্রত্যেকটা ভাষা শহীদের আলাদা আলাদা করে কি আছে, নাম থেকে শুরু করে জন্মস্থান প্রত্যেকটা তথ্যই আমরা এখান থেকে ভাষা আন্দোলনে যুক্ত করে দিয়েছি। তারপরে আমরা যদি দেখি ভাষা আন্দোলনের পরে পরে আমরা আরও বেশ কিছু তথ্য আপনাদের যুক্ত করে দিয়েছি। ভাষা আন্দোলন শেষ হওয়ার পরে ভাষা আন্দোলনের সাথে আর কি যুক্ত করেছি, ভাষা আন্দোলন ভিত্তিক শিল্প সাহিত্যকর্ম এখানে থেকে যদি পড়েন তাহলে বলে দিয়েছি আগে, আর বাইরে থেকে কোনো পড়া আপনাদের পড়া লাগবে না। অর্থাৎ ইতিহাস না, এই ইতিহাস বই থেকে সাধারণ জ্ঞানের জন্য 50% পড়া ছাড়খার হয়ে যাবে। যারা ইতিহাস সাবজেক্টটা পড়েন তাদের জন্য সাধারণ বিজ্ঞান খুব বেশি সহজ হয়ে যায়, এই কারণে যে এখান থেকে অর্ধেকটা আপনার কমন পান, অর্ধেকটা আপনার হয়ে যায়। ভাষা আন্দোলনের শহীদ মিনার এবং স্থাপত্যগুলো নিয়ে আমরা এখানে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। কোথায় কোথায় শহীদ মিনার হয় সেগুলো নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। শহীদদের নির্মিত ভাস্কর্যগুলো দেওয়ার চেষ্টা করেছি। তারপর আসেন যুক্তফ্রন্ট সরকারের যারা যারা দায়িত্বে ছিলেন, এই যুক্তফ্রন্ট সরকারের দায়িত্বশীলদেরও ছবি আমরা এখানে যুক্ত করে দিয়েছি। কারা কারা কোন দায়িত্বে ছিলেন শেরে বাংলায় কে ফজলুল হক থেকে শেখ মুজিব পর্যন্ত পুরো বিস্তারিত আলোচনা করা এখানে আছে। এরপর যদি আমি আপনাদের দেখাই যে মুক্তিযুদ্ধ থেকে আপনাদের কি দিয়েছি, মুক্তিযুদ্ধের আগেই বলেছি মুক্তিযুদ্ধতে বিস্তারিত আলোচনার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের আমরা সেক্টর কমান্ডারদের থেকে অপারেশনগুলো নিয়ে আলোচনা করেছি। এবং এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে পার্টটা বা অধ্যায়টা আছে সেটা হচ্ছে নারী মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ। দেখেন বীরশ্রেষ্ঠদেরকে আমরা যেটা চেষ্টা করেছি সুন্দর করে বীরশ্রেষ্ঠদের ছবি ইনক্লুড করে দিয়েছি। এখানে কি করেছি, বীরশ্রেষ্ঠদের ছবিগুলো যুক্ত করে দিয়েছি। জি সোমাইয়া খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ছবি যুক্ত করে দিয়ে তাদের জন্মস্থান, কর্মস্থল, সেক্টর, কোথায় সে কাকে যুদ্ধ করেছে প্রত্যেকটা পার্ট এখানে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি আমাদের বইয়ে। সামাজিক বিজ্ঞান বইয়ের মূল্য কত? সামাজিক বিজ্ঞান বই এখনও আমাদের বাজারে আসে নাই, তো আসলে আমার মনে হয় সেটার মূল্য নির্ধারণ করবে এবং আপনি অবশ্যই এটা জানতে পারবেন। ঠিক আছে, তো সামাজিক বিজ্ঞান বই বাজারে আসুক, এরপরে আশা করি মূল্য নির্ধারণ করব আমরা। তারপরে আবার যদি আসি ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ থেকে শুরু করে এরপরে আপনাদের জন্য আর কি কি আসে, আব্দুর রউফ থেকে শুরু করেন সিপাহী মোস্তফা কামালের ছবি দিয়েছি, লেফটেন্যান্ট মতিউর রহমানের ছবি দিয়েছি, এরকম করে যা যা আছে সবার আমরা এখানে ছবি দেওয়ার ব্যবস্থা করেছি। ছবির সাথে সাথে তথ্য যখন আপনি পড়বেন তখন আগেই বলে দিচ্ছি সাধারণ জ্ঞান থেকে আপনারা কোনো চিন্তা থাকবে না। এরপর আমাদের বইয়ের শেষে আপনাদের জন্য যা ইনক্লুড করেছি, দেখেন মুক্তিযুদ্ধ থেকে যত কিছু আসার মতো একটা তথ্য এখান থেকে আমরা বাদ দেয়নি। তারপর সংবিধান নিয়ে আলোচনা করেছি, সংবিধানের যা যা তথ্যগুলো দেওয়ার মতো সব তথ্য এখানে ইনক্লুড করা আছে। সুতরাং আমি বলবো যদি এই বইটা একান্ত ইতিহাসের স্টুডেন্ট নাও হন আপনি, তারপরে যদি আপনি এই বইটা পড়েন আমার কাছে মনে হয় আপনি সাধারণ জ্ঞানের এখান থেকে 60% বা 50% কভার করতে পারবেন আমাদের এই বইটা থেকে, অন্য কোনো বই পড়তে হবে না। এবং সবার শেষে আমরা যেটা করেছি আপনাদের জন্য 300টা প্রশ্নের ব্যবস্থা করেছি। দেখেন গুরুত্বপূর্ণ 300টি প্রশ্ন এখানে ইনক্লুড করে দিয়েছি ব্যাখ্যা সহ। তারপর যেটা করেছি এই ইতিহাসে আপনাদের প্রশ্ন যেটা আসছিল 18তম শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নটা আসছিল ইতিহাসে, সেটা থেকে আপনাদের জন্য আলোচনা করার চেষ্টা করেছি। অর্থাৎ সেই প্রশ্ন থেকে কি আসে, কোনটা আসতে পারে এটা নিয়ে আলোচনা করেছি। এবং সব শেষে আপনাদের জন্য একটা চমক হচ্ছে 49তম বিসিএসে আপনাদের যে লিখিত এমসিকিউ টাইপ পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নগুলোকেও সুন্দর করে ব্যাখ্যা সহকারে আলোচনা করার
চেষ্টা করেছি। এখন দেখেন সব কিছু দেখে যদি আপনার কাছে মনে হয় যে বিদ্যাবাড়ির বইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বা বিদ্যাবাড়ির বইটা আপনার কাজে লাগবে, তাহলে আমি অবশ্যই আপনাদের বলবো যে আপনি বইটি অর্ডার করতে পারেন। এবং আমি এটা বলতে পারি যে বিদ্যাবাড়ির এই যে ইতিহাসের বইটা আপনি যদি ঠিকঠাকভাবে কভার করতে পারেন, তাহলে ইতিহাস থেকে আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো তথ্য দেওয়ার মতো আছে। একবার চোখ বন্ধ করে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন আপনি ইতিহাস সাবজেক্ট থেকে। পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদের যারা আছেন তাদের জন্য এটা বইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য এই বই থেকে আপনার প্রস্তুতি কমপ্লিট করতে পারেন। আশা করি এখান থেকেও আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। বইটার দাম হচ্ছে মাত্র 310 টাকা। বইটা দেখে নেবেন, যদি ভালো মনে হয় তাহলে পড়বেন, রিভিউ দেবেন। আর যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই এটা জানানোর চেষ্টা করবেন আমাদের আগামী লাইভগুলোতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও কোনো এক লাইভে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।